ইন্ডিয়ান পলিটির আজকে আমরা রিট সম্বন্ধে পড়ব। রিট বা লেখো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির দায়িত্ব ন্যস্ত রয়েছে কাদের উপর? আমাদের বিচার ব্যবস্থার উপর। তার আগে আমাদের জানতে হবে আমাদের মৌলিক অধিকারগুলি কী কী আছে। আমি এমনভাবে পড়াবো যাতে কনসেপ্টও ডেভেলপ হয় এবং এর সঙ্গে এক্সামে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট 3-তে আছে, আর্টিকেল 12 টু আর্টিকেল 35, এবং মৌলিক অধিকারের ধারণা ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন কী কী আসে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট কিসে আছে? ভারতীয় সংবিধানের কোন পার্টে আছে? পার্ট 3। কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 12 টু আর্টিকেল 35। আর একটা প্রশ্ন খুব আসে, মৌলিক অধিকারের ধারণাগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস কনস্টিটিউশন থেকে। তো আমাদের ভারতীয় সংবিধানের বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। কী কী? রাইট টু ইকুয়ালিটি, সাম্য অধিকার, আর্টিকেল 14 টু 18, ভেরি ইম্পর্ট্যান্ট এগুলি। রাইট টু ফ্রিডম, বাক স্বাধীনতার অধিকার, আর্টিকেল 19 টু 22। প্রশ্ন আসতে পারে যে রাইট টু ফ্রিডম কত থেকে কত আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 19 টু আর্টিকেল 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল 23-24। রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় স্বাধীনতা, 25 থেকে 28। এগুলি দিয়ে দেয় একদম, মানে রাইট টু ফ্রিডম অফ রিলিজন বা ধর্মীয় স্বাধীনতা কত থেকে কত আর্টিকেলে বর্ণিত আছে? আর্টিকেল 25 থেকে 28। তারপরে আসছে কি? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস বা শিক্ষা সংস্কৃতি অধিকার, আর্টিকেল 29 টু 30। এবং আরেকটা আছে ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিকারের অধিকার, এটা আর্টিকেল 32-তে আছে। এটা পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন দেয় যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস অথবা সাংবিধানিক প্রতিকারের অধিকার কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? আর্টিকেল 32। এবং আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 32-কে বি.আর. আম্বেদকর সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট, যদি প্রশ্ন করে যে সোল অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 32-কে কে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলেছেন? বি.আর. আম্বেদকর। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, আর বি.আর. আম্বেদকর কত নম্বর আর্টিকেলকে সোল অফ কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলেছেন? আর্টিকেল 32। তাহলে এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে টোটাল যে জিনিসটা বললাম এইগুলি খুব ভালো করে জানতে হবে, এগুলি খুব একদম নোট ডাউন করে নিতে হবে। যে পার্ট 3-তে আছে, আর্টিকেল 12 টু 35 আছে, ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছে, কটা মৌলিক অধিকার আছে? 6টা আছে। আর এই যে মৌলিক অধিকারগুলি কী কী আছে, প্লাস বি.আর. আম্বেদকর কী বলেছেন, এইগুলি পরীক্ষা আসে। আচ্ছা, এবার আমরা মূল বিষয়ে চলে আসি। এই যে মৌলিক অধিকারগুলি যে আছে আমাদের, সেইগুলি রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। সে কীভাবে হয়? যদি কোনো ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার খর্ব হলে কোনো নাগরিক, ভারতীয় নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট 32, ঠিক আছে, সুপ্রিম কোর্টে 32 এবং হাইকোর্টে 226, এইগুলি পরীক্ষা খুব আসে। যে রিট কততে আছে? সুপ্রিম কোর্ট হলেও যদি হয় সেটা হচ্ছে 32, এবং যদি হাইকোর্ট হয় সেটা হচ্ছে 226। মৌলিক অধিকার খর্বের ঘটনা ঘটলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করতে পারে। আমাদের ক ধরনের রিট জারি করতে পারে? 5 ধরনের রিট। তাহলে আমরা কী শিখলাম এই পর্যন্ত শিখলাম, যদি আমাদের মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকারগুলি সংবিধানে দেওয়া আছে, সেই মৌলিক অধিকার, যে 6টি মৌলিক অধিকার, সেই 6টি মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে কোনো নাগরিক সে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অথবা হাইকোর্ট আর্টিকেল 226-26 দ্বারস্থ হতে পারেন। এবং হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট তারা 5 ধরনের রিট জারি করতে পারে। এগুলি খুব ইম্পর্টেন্ট, জানাও দরকার। একটা হচ্ছে কি? বন্দি প্রত্যক্ষীকরণ, খুব ইম্পর্টেন্ট এগুলি। হ্যাবাস কর্পাস, মানেটা কি? হ্যাবিয়াস কর্পাস এটি ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে, এই পরীক্ষা আসে, এটা সশরীর হাজির করা। মানে প্রশ্ন দিয়ে দেয় হ্যাবিয়াস কর্পাসের মানে কি? সশরীর হাজির করা। এই রিটের মাধ্যমে আদালত আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আটক ব্যক্তিকে অবিলম্বে হাজির করতে হবে। আটক যদি বিধিসম্মত না হয় আদালত আটক ব্যক্তিকে মুক্তি নির্দেশ দেয়। এখানে কি, ধর পুলিশ, আমাদের যে পুলিশ, সে
কাউকে মানে কাউকে থানাতে নিয়ে তুলে নিয়ে রেখে দিল, মানে থানাতে গিয়ে লকআপে বন্দি করে রেখে দিল। এবং যে নিয়ম হচ্ছে, তাকে যে কোনো পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, তাহলে প্রথম কথা তাকে প্রপার অ্যারেস্ট মেমো দেখাতে হবে, অ্যারেস্ট কী কারণে অ্যারেস্ট করেছে সেগুলি দেখাতে হবে, সেটা আলাদা বিষয় চলে গেলো। এবার কাউকে যদি অ্যারেস্ট করে তাকে কিন্তু কোর্টে হাজির করতে হবে, মানে কোর্টের মধ্যে তাকে প্রডিউস করতে হবে। এবার কোনো কারণে যদি পুলিশ আর কাউকে তুলে নিয়ে গেল, গিয়ে লকআপে আটকে রাখলো, কিন্তু কোর্টে প্রডিউস করছে না, এবার যাকে আটক করলো তার লোকজন, তার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, তারা যদি হ্যাবেয়াস কর্পাস রিটটা মানে ইস্যু করে, তাহলে পুলিশকে বাধ্য করবে যে পুলিশ যে লোকটাকে আটক করেছে তাকে থানাতে এই কোর্টের সামনে হাজির করা। এবার যদি কোর্ট মনে করে না তার কোনো প্রবলেম, মানে তার কোনো অসুবিধা নেই, তাকে মুক্তি দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে পুলিশ কাউকে যদি তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে লকআপে আটকে রাখলো, কিন্তু কোর্টের সামনে প্রডিউস করছে না, তখন কিন্তু এই হ্যাবিয়াস কর্পাস রিটটা জারি করা যায়। আচ্ছা, তাহলে আমাদের একটু আর্টিকেলগুলি মনে রাখতে হবে। তাহলে কি, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট হলে আর্টিকেল 32, হাইকোর্ট হলে আর্টিকেল 226। তাহলে কি রিট জিনিসটা কি, মৌলিক যে অধিকার আমাদের 6টা আছে সেটা রক্ষা করার জন্য আমরা রিট জারি করতে পারি। হাইকোর্ট হলে 226, সুপ্রিম কোর্ট হলে 32। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ম্যান্ডামোনাস। ম্যান্ডামোনাস হচ্ছে প্রথমটা কি, হ্যাবিয়াস কর্পাস, দ্বিতীয়টা হচ্ছে ম্যান্ডামোনাস, বাংলা হচ্ছে পরমাদেশ। বাংলাগুলি একটু দেখে নাও, অনেক সময় বাংলা প্রশ্ন যারা উত্তর করবে। আচ্ছা, ম্যান্ডেনাস কথাটার অর্থ কী? ম্যান্ডেমাস কথাটার অর্থ হচ্ছে উই অর্ডার। এগুলি খুব ইম্পর্টেন্ট, মানেগুলি খুব ইম্পর্টেন্ট। উই অর্ডার, ম্যান্ডেমাস কথাটার অর্থ হচ্ছে উই অর্ডার। আদালত এই রিটের মাধ্যমে সরকার বা সরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনানুগ কর্তব্য পালনের নির্দেশ দেয়। উই অর্ডার বলতে কী বোঝায়? ধরো কোনো অথরিটি সে তার কোনো কাজ ঠিকমতো করছে না, মানে আমি একটা কাজ নিয়ে গেছি, কোনো ধরো একটা মিউনিসিপ্যালিটি, আমি একটা, তো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি একটা মিউনিসিপ্যালিটি, আমি একটা কোনো কাজ নিয়ে গেছি, যে মিউনিসিপ্যালিটির যে অফিসার সে আমার কাজটাকে ফেলে রেখেছে, বিভিন্ন টাল বাহানা করছে। আমি যদি রিট জারি করি এই ম্যান্ডামোনাস, তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা সেই অফিসারকে আদেশ দিল যে তুমি ঠিকমতো কাজটা করো। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডামোনাস। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আসছে প্রতিষেধক। আচ্ছা, এই ইংলিশটা হচ্ছে প্রোহিবিশন। প্রোহিবিশন মানে কি? নিষেধ করে। এর বাংলা হচ্ছে, যদি বাংলা আসে প্রোহিবিশন, এটা কি মানে কি? নিষেধ। তাহলে কী কী শিখলাম? হ্যাবেয়াস কর্পাস মানে কি? সশরীরে হাজির করা। আর পরমাদেশ হচ্ছে কি, ম্যান্ডামোনাস মানে কি? পরমাদেশ বা ম্যান্ডামোনাস মানে হচ্ছে উই অর্ডার। আচ্ছা, ওটা মানে হচ্ছে উই অর্ডার, ঠিক আছে। আর প্রোহিবিশন মানে হচ্ছে নিষেধ করা। এই রিটের মাধ্যমে ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে নিজের সীমানার মধ্যে কাজ করতে নির্দেশ দেয়। আচ্ছা, এই জিনিসটা কি, জিনিসটা একটু বুঝতে হবে। প্রতি কটা কোর্টেরই, যেমন একটা ডিস্ট্রিক্ট কোর্ট, যেমন আমরা এখানে ব্যারাকপুরে থাকি, আমরা ব্যারাকপুরে, আমাদের বেলগুড়িয়াতে আমরা ব্যারাকপুর কোর্টের মধ্যে পড়ছে আমাদের, তো কারোর বারাসাত কোর্ট আছে। এবার একটা হচ্ছে জুরিডিকশন আছে। জুরিডিকশন বলতে কী বোঝায়? যে ব্যারাকপুরের যে সংক্রান্ত যে মামলাগুলি, ব্যারাকপুরের যে এরিয়া আছে, সেই এরিয়ার মামলাগুলি একমাত্র ব্যারাকপুর কোর্টে বিচার্য হবে। এবার যদি কোনো কারণে অন্য একটা কোর্টের, মানে অন্য একটা জায়গার, যেমন বারাসাতের কোর্ট, যদি বারাসাতের কোনো লোকের কেস যদি ব্যারাকপুরে কোর্ট যদি কোনো কিছু প্রসিডিংস শুরু করে, তখন কেউ যদি রিট জারি করে হাইকোর্টে গিয়ে তখন বা সুপ্রিম কোর্টে গিয়ে, তখন সেই কোর্ট সেই ডিস্ট্রিক্ট কোর্টকে বলবে, দেখো বাবা, তোমার এটা জুরিডিকশন নয়, তুমি তোমার জুরিডিকশনের মধ্যে কাজ করো, তুমি তোমার জুরিডিকশনে কাজ করো, অন্য কোর্টে জুরিডিকশনে গিয়ে তুমি যাবে না। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে অধিকার পৃচ্ছা বা কো ওয়ারেন্টো। এটা বাংলাগুলি কি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। কোন অধিকারে? আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও কোনো ব্যক্তি সেই পদ দাবি করলে তার দাবির বৈধতা বিচার করার জন্য এই লেখ জারি করা হয়। দাবি আইনসঙ্গত না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদচ্যুত করে। মানে কি, ধরো আমি একটা কোনো
পোস্টে, গভর্নমেন্টের কোনো পোস্টে বসে আছি, যদিও আমার সেই পোস্টে আমার লিগালি অ্যাপয়েন্ট হয়নি। ইন দ্যাট কেস, ধরো আমার বিরুদ্ধে কেউ যদি মনে করে যে আমি কি অধিকারে, মানে অ্যাকচুয়ালি আমার এই পোস্টে বসার যোগ্যতা আছে কি না, সেই পোস্টে বসার অথরিটি আছে কি না, সেইটা যদি ওয়ারেন্টও বা কোন অধিকারে এই রিটটা জারি করা হয়, তাহলে কিন্তু সেটা পরীক্ষা করা হবে আমার যে অ্যাকচুয়ালি যোগ্যতা আছে কি না। যদি যোগ্যতা না থাকে তাহলে এটা আমাকে মানে ডিসমিস করে দেওয়া হবে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এরপরটা হচ্ছে কি উৎপেষণ বা স্ট্যাটিউটারি। আচ্ছা, এটা মানে কি, শব্দটা হচ্ছে কি বিশেষভাবে জ্ঞাত হওয়া। আচ্ছা, মানে কি নিম্নতম আদালত বা বিচার কার্যের ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে এই রিটের সাহায্যে মামলাকে উদ্যতর আদালতে স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়। এটা আমরা যে উদাহরণ দিয়ে বোঝাতে হবে, ধরো আমাদের দু ধরনের কোর্ট আছে, একটা সিভিল কোর্ট, একটা ক্রিমিনাল কোর্ট। তো সিভিল কোর্টের যে মামলা যেগুলি নাগরিক সংক্রান্ত, আর ক্রিমিনাল কোর্টে হচ্ছে অপরাধ সংক্রান্ত, দুটো আলাদা। যদি কোনো সিভিল কোর্ট কোনো ক্রিমিনাল কেসকে বিচার করে এবং তার একটা রায় দেয়, মানে সেই ক্রিমিনাল কেসের উপর রায় দেয়, তাহলে সিভিল কোর্টে কিন্তু ক্রিমিনাল কোর্টের যে কেস আছে তার কোনো এখতিয়ার নেই। সিভিল কোর্ট যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে ক্রিমিনাল কোর্টের কোনো কেসকে নিয়ে কাজ করে এবং তাকে তারা মামলা দেয়, তাহলে কেউ যদি রিট জারি করে এই স্ট্যাটিউটারি বা উৎপ্রেষণ, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা কী করতে পারে, তারা সিভিল কোর্টকে বলবে যে তোমার এটা করার এখতিয়ার নেই, তুমি এটা ছেড়ে দাও। এবার যদি কোনো মামলা মানে কোনো যে রায়ও দিয়ে থাকে, সেই রায়টাকে ওরা নাকচ করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা সংক্ষেপে কি বললাম, যে আমাদের যে সংবিধানে যে আমাদেরকে যে 6টি মৌলিক অধিকার দিয়েছে, সেই মৌলিক অধিকারকে যদি কেউ খর্ব করে, কোনো কারণে খর্ব হয়, তাহলে আমরা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে গিয়ে তার মানে সুপ্রিম কোর্ট 32 এবং হাইকোর্ট 226 গিয়ে রিট জারি করতে পারি। 5 ধরনের রিট হয়। একটা হচ্ছে হ্যাবাস কর্পাস, বাংলাগুলি একটু জেনে রাখবে, ম্যান্ডামনাস, প্রভিশন, কো ওয়ারেন্টো অ্যান্ড স্ট্যাটিউটারি। ঠিক আছে, এই গেল আজকে। ওকে, আরেকদিন আমি আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।